সেলিম, আমি কমরেড সেলিম দাকে তার বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি। সাথী সভাপতি, মঞ্চবিষ্ট নেতৃবৃন্দ, আমার গুরুজনেরা, যুব তরুণ সাথী বন্ধু ভাই মা বোনেরা, দুদিন ধরে এখানে আমাদের বর্ধিত অধিবেশন হয়েছে, আপনারা শুনলেন। কমরেড দেবু, সুদীপদা, বন্যা টুডু আপনার সামনে বলেছেন। আমার আসতে একটু দেরি হয়েছে, কিন্তু আমি খুব দেরি পর্যন্ত বলবো না। আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের দিকে তাকান, এত বেকারি, অল্প বয়সী ছেলে মেয়েদের কাজ নেই, এ রাজ্যেও নেই, গোটা দেশেও নেই। আর মুখ্যমন্ত্রী হন আর প্রধানমন্ত্রী হন, আমাদের যৌবনকে বলতে পারছেন না ঠিক আছে এখন কিছু করছি, সামনের বছর, পরের বছর, আর 5 বছর পরে হবে। দিল্লিতে সরকার এসেছিলেন মোদী, বলেছিলেন বছরে 2 কোটি বেকারকে কাজ দেব। 10 বছর হতে চলল, তাহলে বলতে পারতেন 10 দুগুণে 20 কোটি বেকারকে কাজ দিয়েছি, বলতে পারছেন না। বলেছিলেন কালাধান, মোদীজি আয়েঙ্গে কালাধান লায়েঙ্গে। তখন হোয়াটসঅ্যাপে আপনাদের কাছে আসতো সুইস ব্যাংকে, জার্মান ব্যাংকে অমুকের এত কোটি, অমুকের তত কোটি আছে। এখন আর হোয়াটসঅ্যাপে ওসব আসে না। তাই টাকাগুলো গেল কোথায়? বলেছিলেন নোটবন্দি, তার মানে কালা ধন সমাপ্ত, ভ্রষ্টাচার সমাপ্ত, আতঙ্কবাদ সমাপ্ত, নকল নোট আর থাকবে না, আসল নোট থাকবে না বলেছিলেন। সব ক্যাশলেস হয়ে যাবে, সব মোবাইলে হবে। আর এখন দাঁড়িয়ে ভারত সরকার বলছে, রিজার্ভ ব্যাংক বলছে নোটবন্দির আগে যত নোট বাজারে ছিল এখন তার চেয়ে দ্বিগুণ আছে। কেন এমন হলো? যারা বলছে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, যা বলেছে তাই করেছে। আজকেও কাগজে দেখেছেন কাশ্মীরে মানুষ মারা যাচ্ছে, আর পার্লামেন্টে কেউ প্রশ্ন করতে পারবে না। দেশের অর্থনীতি চৌপাট, আদানি ফুলে ফেপে উঠছে, কিন্তু সেই নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। গোটা শিক্ষা ব্যবস্থা সরকারি খরচায়। এই আপনি আমি আমরা যেটুকু শিক্ষা পেয়েছি, কারণ সরকারি ব্যবস্থাপনায় প্রাথমিক স্কুল ছিল, বুনিয়াদী শিক্ষা ছিল, মাধ্যমিক স্কুল ছিল, হায়ার সেকেন্ডারি ছিল, মাদ্রাসা ছিল, কলেজ ছিল, বিশ্ববিদ্যালয় ছিল, তবে তো পড়াশোনা করেছি। আজকে মোদী আর মমতা মিলে গোটা দেশে সরকারি ব্যবস্থাপনায় যে স্কুল আছে, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, এগুলোকে তুলে দিতে চাইছেন। এখনো কাগজে দেখবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়ে গভর্নর আর মুখ্যমন্ত্রীর মধ্যে খুব কুস্তি হচ্ছে। আসলে কোনো ঝগড়া হচ্ছে না, দুজনে মিলে সরকারি ব্যবস্থাপনায় যে শিক্ষা আছে সেটাকে তুলে দিতে চাইছে। 5 স্টার স্কুল কলেজ হবে, তাতে সুইমিং পুল থাকবে, এয়ার কন্ডিশন রুম থাকবে, স্মার্ট ব্ল্যাকবোর্ড থাকবে, স্মার্ট ক্লাসরুম থাকবে। কিন্তু আমার কৃষকের ঘরে, গ্রামের ঘরের, ক্ষেতমজুরের ঘরে, শ্রমিকের ঘরে, কলোনির ঘরের ছেলেমেয়েরা সেখানে জায়গা পাবে না। সেটা যাদের টাকা আছে তারা কিনে নেবে। এখনো তো দরকার হলে অস্ট্রেলিয়াতে, ইংল্যান্ডে, আমেরিকায় পাঠিয়ে পড়াশোনা করাতে পারে। কিন্তু আমার আশেপাশে যে স্কুলগুলো আছে, ইতিমধ্যে গোটা দেশে 70,000 স্কুল বন্ধ হয়েছে, আর আমাদের রাজ্যেও 8,000 স্কুল বন্ধ হচ্ছে। দিতে হয়। এখন আর ইনশাল্লাহ বলে, এখন আর মাশাআল্লাহ বলে, এখন আর সুবহানাল্লাহ বলে, এখন আর মৌলানা বরকতিকে বাসায় রেখে মিটিং করে। তাহলে এখন যে দেখছেন বিজেপি বলছে মন্দির वही বানাएंगे, রাম মন্দির হবে, গীতা পাঠ হবে, চণ্ডী পাঠ হবে, তো মত তত পথ। আজকে দাঁড়িয়ে কি বলা হচ্ছে? আমার পথটাই পথ, তোমারটা নয়। এইভাবে তো রেশারেশি হচ্ছে, এইভাবে তো হিংসা হচ্ছে, এইভাবে তো দাঙ্গা হচ্ছে। আমাদের দেশটা ধর্ম নিরপেক্ষ, এখানে বহু ভাষা, বহু জাতি, বহু ধর্মের মানুষ আছেন। স্বাধীনতা আন্দোলনের সময় সবাই মিলে এক কাট্টা হয়েছিল, ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিল। এই হুলিজেরাও তার সাক্ষী আছে। তখন বলা হয়েছিল নানা ভাষা, নানা মত, নানা পরিধান,
বিবিধের মাঝে দেখো মিলন মহান। তাহলে আলাদা ভাষা আছে, আলাদা মত আছে, আলাদা পথ আছে, আলাদা উপাসনা গৃহ আছে, আলাদা উপাস্য দেবতা আছে, খাদ্য আলাদা আছে, পোশাক আলাদা আছে। আজকে কি বলা হচ্ছে, ও এরকমটা কেন, আমি নিরামিষ ও আমিষ কেন, আমি ছোট খাই ও বড় কেন খায়? এটাই তো ঝগড়া। মবলিঞ্চি হলো, খুন হলো গোটা দেশে খাদ্য নিয়ে। বামপন্থা মানে হচ্ছে, লাল ঝান্ডা মানে হচ্ছে খাদ্যের অধিকার। আমাদের রাজ্যে এই বাংলা ইংরেজ আমলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আজ থেকে 80 বছর আগে আকাল হয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল। সুকান্ত যখন বলেছিলেন, শোন রে মালিক, শোন রে মজুদদার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার, হিসাব কি দিবি তা? তাহলে এই মজুদদারি, কালোবাজারি, মুনাফাখোরি, যে কৃষক অন্ন ফলায় তার ফসলের দাম পাচ্ছে না, বৃষ্টি হচ্ছে, অনাবৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, মাঠে ধান নষ্ট হয়েছে, আলু নষ্ট হয়েছে। তাহলে আজকে দাঁড়িয়ে লড়াইটা কি নিয়ে হবে? কে আলু খায় আর কে আলু খায় না নিয়ে, না যে আলু চাষ করছে তার আলুর ফসলের দাম পাবে কি না। তাহলে কে ভাত খায় আর কে রুটি খায়, এই নিয়ে ঝগড়া হবে না? আমার দেশে গোটা পৃথিবীর মধ্যে গত 10 বছরে ক্ষুধার তালিকা নিচে নেমে গেছে। সাহারা মরুভূমির দেশ, সেখান থেকেও আমরা এখন পেছনে চলে যাচ্ছি। আমাদের তো সুজলাং সুফলাং শস্য শ্যামলাং। তাহলে এত বৃষ্টি, এত নদী, এত ঝর্ণা, এত সবুজ, এত অন্নদাতা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলাচ্ছে, তাহলে কেন ক্ষুধার সংখ্যা বাড়ছে? বারবার বলা হয়েছে, এমন নয় যে ফসল কম আছে বলে ক্ষুধা বাড়ে, আসলে ফসল লুট হচ্ছে। আইসিডিএস এর বাচ্চাদের খিচুড়ি চাল লুট হচ্ছে, স্কুলের মিড ডে মিলের খাবার লুট হচ্ছে, চুরি হচ্ছে। রেশন দোকানে দেখেছেন, আটার নাম করে, চালের নাম করে চাল সংগ্রহ সময় কৃষকদের কাছ থেকে ধলতা মারছে, গুদামে যাওয়ার সময় আবার দাঁড়িয়ে গুদামে দাঁড়িয়ে পচা মাল রেশনে পাঠাচ্ছে, ভালো মাল বিক্রি করে দিচ্ছে। যেগুলো পশু খেতে পারে না সেগুলো মিড ডে মিলে আমাদের বাচ্চাদের খাওয়াচ্ছে, রেশন দোকানে মারছে। আর দিদি আর মোদি মিলে বলছে, না না, আঙুলের ছাপটা ঠিক মতো নিতে হবে, নাহলে রেশন পাবে না। আর বামপন্থীরা বলছে, চালটা ঠিক মতো দিতে হবে, ওজনটা ঠিক মতো দিতে হবে, চিনিটা দিতে হবে। বামফ্রন্ট সরকার ছিল, 1911 সালে গেছে, 2011 সালে 12 বছর কেরোসিন তেল কত লিটারে পেতেন? আর আজকে কত টাকা লিটার? তখন ছিল 11 থেকে 17, আর এখন হচ্ছে 105, তাই তো? তাহলে এই কথা বলবে না। এবার বুঝতে পারছেন ধর্মকে কেন বর্ম করে? বলে, আরে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, কি আছে? আগে দেখো কে হিন্দু কে মুসলমান। এই পাশে ব্যারাকপুরে অর্জুন সিং এমপি, আগে তৃণমূল ছিল, পরে বিজেপি হলো, আবার বিজেপিতে এখন কোথায় আছে? আবার তৃণমূলে ফিরে গেছে। গোটা ব্যারাকপুরে গত লোকসভা নির্বাচনে বোমাবাজি হয়েছে, কাকিনাড়ায় লাশ পড়েছে, রেল স্টেশনে। মানুষ জেনে গেছে কে হিন্দু কে মুসলমান, আবার তার উপরে জেনে গেছে কে বিহারি কে বাঙালি, কে হিন্দিভাষী কে বাংলাভাষী। কিন্তু ব্যারাকপুরের মানুষ জানলো না কে বিজেপি আর কে তৃণমূল। রাতে বিজেপি হয় তো সকালে তৃণমূল হয়, সকালে বিজেপি হয় তো রাতে তৃণমূল হয়। আরে বলে, না না, রাজনীতি না, ধর্মকর্ম করো। আরে কেউ যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, তার জন্য যদি মসজিদ থাকে, ছোট মসজিদ থেকে বড় মসজিদ হয়, কেউ যদি পুজো করে, আমাদের 33 কোটি দেবতার দেশ, বলে না? তাহলে মন্দিরও আছে, ভক্তি ভরে আছে। কিন্তু এই যে মন্দিরকে ঘিরে, মসজিদকে ঘিরে রাজনীতি, যদিও এটাই বলেছিলেন, রাজনীতি হবে, বেকার ছেলেমেয়েরা কাজ পাবে কিনা, রাস্তা হবে কিনা, স্কুল হবে কিনা, কলেজ হবে কিনা, কালভার্ট হবে কিনা, ব্রিজ হবে কিনা, আরবি হবে কিনা, হাসপাতাল হবে কিনা, ও অপারেশন থিয়েটার হবে কিনা, ওষুধ পাওয়া যাবে কিনা, বেড পাওয়া যাবে কিনা। যখন করোনা হয়েছে, এই উত্তরপ্রদেশে যোগী রাজত্বে গঙ্গায় লাশ বইয়ে দিয়েছে, শ্মশান পায়নি, কবরস্থান পায়নি। আজ পর্যন্ত কেন্দ্রের সরকার, রাজ্য সরকার বলতে পারছে না করোনায় কত মানুষ মারা গিয়েছেন।
অথচ এই সমস্তটাকে ভুলিয়ে দেওয়ার জন্য যত ভোট এগোবে, হয় বলবে হিন্দুস্তান পাকিস্তান, নাহলে ভারত চীন যুদ্ধ হবে, বালাকোট হবে, পুলওয়ামা হবে, ধ্বংস হবে। তাই এই যে যুবরা ইনসাফ যাত্রা করলো, যেখানে অন্যায় বেড়েছে সেখানে ন্যায়ের কথা বলছে। যে ছেলেমেয়েরা স্কুলে পড়ানোর কথা, মাদ্রাসায় পড়ানোর কথা, তারা রাস্তায় বসে আছে। বামফ্রন্ট যখন ছিল প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হতো। এই তো এই নারীগুলোর টিচার্স ট্রেনিং ছিল। মাদ্রাসা হোক, স্কুল হোক, ছেলে মেয়েদের চাকরি হতো, কলেজ সার্ভিস কমিশনে চাকরি হতো, ক্লার্কশিপের পরীক্ষা হতো। এখন তাই পরীক্ষা হচ্ছে। আজকেও দেখেছেন হাইকোর্ট বলেছে আবার টেট পরীক্ষা হয়েছে। তফাৎটা কি হয়েছে? গতবারে টেট পরীক্ষার সময় বেকার ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করেছিল 100 টাকা করে, এবছর করেছে সেটা 500 টাকা। তাহলে 5 গুণ বেড়ে গেল শুধু কেরোসিন তেলের দাম নয়, ফিজের দাম। টেটে চাকরি হলো না, ছেলেমেয়েরা ধর্ণা দিচ্ছে, হাইকোর্টে যাচ্ছে, কোর্ট হচ্ছে, মন্ত্রী ঘর থেকে টাকা বেরোচ্ছে, তৃণমূলের নেতাদের ঘর থেকে টাকা বেরোচ্ছে। আপনাদের তো আপনাদের জেলায় বলাগড়ে ওখানটা ছিল না একজন, জেলা পরিষদ হয়েছিল না? হ্যাঁ, তাই তো। তাহলে টাকা পার হয়েছিল, নদীতে জমি দলিল সব ভাসছিল। এই যে পার্থ চ্যাটার্জি বিশাল চেহারা লোকে হয়েছিল, যে বিশাল টাকা সেখানে ভাগ যায় না। তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন, যাতে সবাই শৃঙ্খলা থাকে। আচ্ছা, একটা সাধারণ মানুষ, আমি আপনি যে কোনো জায়গায় দেখবেন লোকে বলে, আচ্ছা কি করছো ভাই? না, একটু জমি টমি খোঁজ করছিলাম, এই ঘরের টাকা যদি পাওয়া যায়। আচ্ছা, ঘরের টাকা যদি না পাওয়া যায় তাহলে ধার হয়, হোম লোন হয়। কেন? বলে একটা ঘর দেব। লোক টুট যাতে হ্যাঁ, লোক টুট যাতে হ্যাঁ এক ঘর বানানে। একটা মানুষের জীবন শেষ হয়ে যায়, বুড়ো বুড়ি হয়ে যায়, বলে যা হোক করে কাটিয়ে দিলাম, তো মেয়ের বিয়ে দেবো, জামাই আসবে, বেয়ান আসবে, বেয়াই আসবে, একটা ঘর একটু বড় করতে হবে। আচ্ছা, ছেলের বিয়ে দেবো, বৌমা আসবে, আমরা তো যেরকম কাটিয়ে দিলাম, একটা ঘর হওয়া দরকার, তাতে একটা বাথরুম থাকা দরকার, বলে না? তার জন্য টাকা পয়সা জোগাড় করে। তাহলে সাধারণ মানুষ টাকা জোগাড় করে ঘর তোলার জন্য, আর তৃণমূলের নেতারা ঘর জোগাড় করে টাকা রাখার জন্য। এদিকে ফ্ল্যাট কিনছে, ওদিকে বাড়ি কিনছে। তাহলে এই তৃণমূল তো সাধারণ কোনো দল নয়। এই সাধারণ মানুষের কখনো দল হতে পারে তৃণমূল? মানুষ চাইছে কিছু, মানুষ চাইছে রেশনের লাইন দিয়ে রেশন পাক, আর ওরা রেশনের চাল পাচার করে দিচ্ছে, চুরি করে দিচ্ছে। মানুষ বিরক্ত, বেশ আগে থেকে লোকে বললো, কারণ যারা সবাই মিলে বলেছিল লাল হাটাও দেশ বাঁচাও, মানুষ বুঝলেন, লাল হটলো, কিন্তু দেশ বাঁচলো না। আমরা কি চেয়েছিলাম? কলকারখানা হোক, বেকার ছেলেমেয়েরা কাজ পাক। এই বিজেপি, তৃণমূল, জামাত, জমিয়ত, মাওবাদী, কংগ্রেস সব একটা হয়ে গেল, সবাই মিলে বললো লাল হাটাও দেশ বাঁচাও। একটা হয়েছিল না? বললো এই বুদ্ধদেব ভট্টাচার্য সবচেয়ে খারাপ, ওটাকে বাদ করে দাও, তারপরে একদম সব ঠিক হয়ে যাবে। হলো না, লাল হটলো, কিন্তু দেশ বাঁচলো না। আর যদি দেশ বাঁচাতে হয়, আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, আবার লাল ঝান্ডাকে উপরে তুলে ধরতে হবে। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, কৃষক হোক, শ্রমিক হোক, বেকার ছেলেমেয়েরা হোক, মহিলা হোক, কর্মচারী হোক, শিক্ষক হোক, হকার হোক, আজকে নতুন করে আবার বাঁচার স্বপ্ন দেখছে। কিন্তু বিপদ কি হলো বলুন তো? এই যে সবাই মিলে লাল ঝান্ডা মিলে নবান্ন 14 তলা থেকে ওটাকে টিনে হিঁচড়ে ডাকাত রানীকে নামাবে, মাঝখানে বিজেপি এসে বললো ও তোমাদের দিয়ে হবে না বাবু, নবান্নকে শায়েস্তা করতে পারে 56 মানে বুঝেছেন তো? হ্যাঁ, আরে যাহা 52 তাহাই 53, তাহাই 56। কিন্তু এইটা যে একটা হাব ভাব নেওয়া হলো, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। আমাদের সংস্কৃতিতে এরকম আছে, আমাদের সভ্যতায় এরকম আছে, ইদা ইদা ধর্মস্য গ্লানি ভবতু ভারত। তখন যুগে যুগে সমভাবী, তখন অবতার আসে, এরকম হোর্ডিং, ব্যানার, ফেস্টুন, পোস্টার, টেলিভিশন, বিজ্ঞাপন দিয়ে এরকম অবতার সাজানো হয়। এখন যেমন অভিষেককে সাজানো হচ্ছে, যুবদের কারা হবে, কি হবে, বলে এই অভিষেক ব্যানার্জি হবে। সবচেয়ে বেশি যিনি চুরি করেছেন, দুর্নীতি করেছেন, সেই মমতা ব্যানার্জিকে এই শুভেন্দু আজকের বিজেপির নেতা সততার প্রতীকের নামে সবচেয়ে বড় সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিল।
তারপরে চিটফান্ডে চুরি করেছিল, দুজনে মিলে করেছিল, নানাদার টাকা খেয়েছিল। শিক্ষক নিয়োগে যেমন দুর্নীতি হয়েছে, সব মেদিনীপুরের ছেলে ভর্তি করে দিয়েছে। তাহলে এইভাবে তো দুর্নীতি হয়। আমি যে টেট পরীক্ষার কথা বলছিলাম, আজকে পরীক্ষা শুরু হয়েছে, 8 ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপে সব কোশ্চেন ফাঁস হয়ে গেছে। একটা পরীক্ষা ঠিক মতো দিতে পারে না, চাকরি করে দেবে। এই জন্য একটু ইনসাফের নামে বলা হচ্ছিল সুষ্ঠু নিয়োগ পদ্ধতি চাই, শূন্য পদে নিয়োগ চাই। যদি স্কুলে শিক্ষক নিয়োগ না হয়, 10 বছরে যদি শিক্ষক না নিয়োগ হয়, 15 বছরের মাথায় কোনো ছাত্র থাকবে না। তখন বলবো এই বাড়িটা বিক্রি করে দাও, ইট কাঠ সব বিক্রি করে দাও। এক একটা স্কুল, এক একটা কলেজ তৈরি করার সময় গ্রামের মানুষ সবাই মিলে এক কাঠা হয়েছেন, চাঁদা তুলেছেন, জমি জোগাড় করেছেন, ইটের পর ইট সাজিয়ে মাথায় ছাদ দিয়েছেন, কোথাও বেঞ্চ জোগাড় করেছেন, কোথাও কখনো আলো জোগাড় করেছেন। তারপরে রাজ্য সরকার যখন বামফ্রন্ট এসছে, বলেছে শিক্ষা অবৈতনিক হবে। আগে মানুষ চাঁদা দিয়ে স্কুল চালাতো, আমরা বললাম শিক্ষকদের মাইনে হবে, তারপরে বললাম মিড ডে মিল হবে, তারপরে বললাম ইউনিফর্ম হবে, তারপরে বললাম বাচ্চাদের গরিব ছেলে মেয়েরা আসে তাদের পোশাক দিতে হবে না, শুধু বই দিতে হবে, পাঠ্যপুস্তক দিতে হবে। এইভাবে তো তিল তিল করে আমরা বাংলাটাকে করলাম। যেখানে রাস্তা ছিল না সেখানে ইট পড়লো, যেখানে ইট ছিল মোরাম পড়লো, যেখানে মোরাম ছিল সেখানে পরে পিচ হলো। একদিনে হয় না, ওরকম উন্নয়নের জোয়ার আর বিকাশের নাম করে সাইনবোর্ড লাগালে হয় না। ধাপে ধাপে তিল তিল করে আমরা এই বাংলা করেছিলাম। আজকে দাঁড়িয়ে সেই বাংলার সর্বনাশ করছে বিজেপি তৃণমূল মিলে করছে। এই তৃণমূলকে টেনে হিচড়ে আমরা নামাতে পারতাম, কিন্তু মাঝখানে বিজেপি এসে বলল এই মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মোদি করবে। আপনাদের এখানে অনেকেই মনে করলো না এবার বিজেপি এসছে, এবার শায়েস্তা করবে। আচ্ছা, সেদিন বিচারপতি অমৃতা সিনহা বললেন অভিষেক ব্যানার্জির সব ওই সম্পত্তির দস্তাবেজ নিয়ে, যেহেতু কাগজ দেখছি সবচেয়ে বেশি তৃণমূলের দুর্নীতি আর জমি জমা ঘর বাড়ি সম্পত্তি বেড়েছে 2014 পর থেকে। হিন্দিতে বলে সাইয়া ভাই কোতোয়াল ডর কাহেকা। যদি আপনার থানার আইসি যদি চেনা পোষানা হয় যে সবচেয়ে গুন্ডা, সবচেয়ে বদমাই, সবচেয়ে চোর, সবচেয়ে ডাকাতে, তখন তার বুকের পাটা বেড়ে যায়। এই জন্য যারা তৃণমূলের ঝান্ডা নিয়ে দুর্নীতি করেছিল, ভেবেছিল কালীঘাট আছে, মমতা আছে, মমতার স্মরণে থাকলে সব ঠিক হয়ে যাবে। আর মমতার দুর্নীতি বাড়লো, তৃণমূলের দুর্নীতি বাড়লো, বললো ওদিকে মোটা ভাই আছে, ওদিকে বিজেপি আছে। এই যে কদিন আগে দেখলেন না, অভিষেককে নিয়ে গেল মমতা ব্যানার্জি। আপনাদের পঞ্চায়েতের সামনে কি বলেছিল, একদম দিল্লিতে গিয়ে লড়ে 100 দিনের কাজের টাকা নিয়ে আসবো, ঘরের টাকা নিয়ে আসবো। এখানে একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার, আর ওখানে গিয়ে ভেজা বেড়ালের মতো করে বলছে আমার এই ভাইপোটাকে দেখবেন দাদা, এটা একটা বাচ্চা ছেলে, ভুল যদি কিছু করে থাকে মাফ করে দেবেন। আর ইডিসিআই কদিন আগে বলছিল না, অভিষেককে ডাকো, তার মাকে ডাকো, তার বাপকে ডাকো, তার শালিকে ডাকো, তার বউকে ডাকো, তার শ্বশুরকে ডাকো। এখন কি হলো? আমি বিজেপিকে জিজ্ঞেস করছি, আগে বলছি না ওরা সব ভুলে যাও, গীতা পাঠ করো। আরে আসল কথা হচ্ছে তুমি কেন্দ্রের সরকারে আছো, 100 দিনের কাজের টাকা মানুষ পাচ্ছে না, ঘরের টাকা পাচ্ছে না, তুমি বন্ধ করেছো। যে আইনে বন্ধ করেছো সেই আইন আমাদের সময় মনমোহন সিং এর সরকারকে আমরা যখন সমর্থন করেছিলাম, তখন এই কাজের অধিকার, 100 দিনের কাজের কথা, তখন এই ঘরের টাকা, তাতে লেখা আছে এই টাকা নিয়ে যদি কেউ 9-6 করে তাহলে কেন্দ্র সরকারকে ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নিয়েছেন? এখন মাঝে মাঝে বলে সিবিআই এনকোয়ারি হবে, প্রত্যেক 6 মাসে হিসেব দিতে হয়। জেলা পরিষদ দুর্নীতি করেছে, কর্মাধ্যক্ষ দুর্নীতি করেছে, পঞ্চায়েত প্রধান দুর্নীতি করেছে, গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দুর্নীতি করেছে, খাবার জল নিয়ে দুর্নীতি হয়েছে, রাস্তা নিয়ে, গ্রামীণ সড়ক যোজনা নিয়ে হয়েছে, ঘরের টাকা নিয়ে হয়েছে। বিজেপি একটাও ব্যবস্থা নেয়নি। যেরকম নারদার সময় দেখা গিয়েছিল টাকা নিচ্ছে, শুভেন্দু নিচ্ছে, কাকলিও নিচ্ছে, শোভনও নিচ্ছে, হচ্ছিল না। কিন্তু দিল্লিতে এথিক্স কমিটির কোনো মিটিং হলো না, কারণ লালকৃষ্ণ আদবানি ছিলেন এথিক্স কমিটির চেয়ারম্যান, আর মমতা ব্যানার্জি হচ্ছে আদবানির ভ্রাতুষ্পুত্রী বা মানুষপুত্রী। এই জন্য তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, আজও নেওয়া হয়নি। কারণ ওরা চায় বাংলায় দিদির লুট আর দিল্লিতে মোদির লুট। একজন লুটেরা আর একজন লুটেরাকে ধরে না। পাড়ায় কখনো দেখেছেন একজন চোর আর একজন চোরকে ধরবে? আরে আজকাল পুলিশই ধরে না চোরকে, এমন চোর হয়ে গিয়েছে পুলিশগুলো। তখন আমাদের বলতে হলো গ্রাম জাগাও চোর তাড়াও, তখন আমাদের বলতে হলো চোর ধরো, জেল ভরো। আর আজকে দাঁড়িয়ে বাংলার মানুষ
তা যদি এক কাঠটা হয়, কোনো 356 না, কোনো রাজভবন, কোনো আনন্দ বোস না, কোনো রাজ্যপাল না, কোনো কেন্দ্রীয় মন্ত্রী না, কোনো পার্লামেন্ট না। বাংলার ভবিষ্যৎ বাংলার মানুষ ঠিক করবে। কিন্তু তার আগে বাংলার মানুষকে এক কাঠটা হতে হবে। আর সেই মানুষ যাতে এক কাঠটা না হয়, এই জন্য কোথাও আদিবাসী কর্মী, কোথাও হিন্দু মুসলমান, কোথাও উত্তরবঙ্গ এলোমেলো করে দেমা লুটে পুটে খায়। অনেক এলোমেলো হয়েছে, অনেক লুটে পুটে খেয়েছে। এই জন্য আমাদের বলতেছে অনেক হয়েছে আর না। আজকে বাংলাকে নতুন করে করতে হবে। বাংলার পুনর্জাগরণ সম্ভব না যদি বাংলায় বামপন্থার প্রত্যাখ্যান না হয়। আর বামপন্থার প্রত্যাখ্যান মানে সিপিআইএম কে আরো মজবুত করতে হবে। নতুন নতুন আপনার ঘরের ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, মহল্লা, তাদের কাছে এই বার্তা যেতে হবে। খবরের কাগজ, টেলিভিশন আমাদের কথা বলবে না, ওরা বিজ্ঞাপনের টাকায় কথা বলে। মানুষের কথা মানুষকে বলতে হবে। আপনার হৃদয় থেকে যে কথা বেরোবে, আপনার পরিচিত বন্ধু বান্ধব, একজন টোটো প্যাসেঞ্জার আরেকজন প্যাসেঞ্জারকে, একজন ক্রেতা একজন বিক্রেতাকে, একজন পড়শি আর একজন পড়শিকে, একজন আত্মীয় স্বজন নিজের মনের কথা যখন অন্যের কানে বলবে, সেটা টেলিভিশন চ্যানেল থেকে, খবরের কাগজ থেকে অনেক বেশি জোরালো হবে। সেই কথাগুলো আপনাদের বলতে হবে। সিপিআইএম এর কথা বলতে হবে। সিপিআইএম এর মানে বাংলার মানুষের ঐক্যের কথা বলতে হবে। বাংলার মানুষের ঐক্যের কথা মানে বাংলার ভবিষ্যতের কথা বলতে হবে, বাংলার কৃষির কথা বলতে হবে, বাংলার শিল্পের কথা বলতে হবে, সংস্কৃতির কথা বলতে হবে, ভাষার কথা বলতে হবে, ঐক্যের কথা বলতে হবে। সেখানে কে কি পড়ে, কে কি খায়, কোন ভাষায় কথা বলে, এই নিয়ে লড়ানোর কথা নয়। সবাইকে হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এই শপথ আমরা নিয়েছি, সে লড়াই আপনারা থাকবেন। এই আহ্বান জানিয়ে 7 তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যৌবনের ডাকে জনগণের সমাবেশ হবে। সেখানে বাকি কথাগুলো হবে, কিন্তু লড়াই এবার জোরদার হবে। শ্রীদীপদা বলেছে কয়েকদিন পরে আমাদের লোকসভা নির্বাচনের প্রস্তুতি, পাড়ায় পাড়ায়, বুথে বুথে প্রস্তুতি গঠন করতে হবে। সে কাজ আপনারা করবেন। এবার আমাদের লড়াই করেই নিতে হবে এবং সেই লড়াইয়ের প্রস্তুতি আপনারা গড়ে তুলবেন, এই আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ইনকলাব, ইনকলাব, সিপিআইএম জিন্দাবাদ।